আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের অধ্যায় 15 পড়াবো পোশাকের শিল্প ও উপাদান। পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি। পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি পঞ্চদশ অধ্যায়টা পড়াবো। আমরা দেখলাম রং, রেখা, নকশা, ছবি, যেগুলো কিনা শিল্প উপাদান হিসেবে পরিচিত। তাহলে আজকে আমাদের পার্ট হচ্ছে কি পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি। আমরা কিছু এর আগে ছবি যেটা দিয়ে দেখেছি, এটা কিছু রঙের ছবি দেখেছি। আমরা দেখলাম কি রং, রেখা ও নকশার ছবি, যেগুলো কিনা শিল্প উপাদান হিসেবে পরিচিত। এগুলো শিল্প উপাদান হিসেবে পরিচিত। রং, রেখা, নকশার ছবি শিল্প উপাদান হিসেবে পরিচিত। এই অধ্যায় পড়ে পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতিগুলোর নাম বলতে পারবে। পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতিগুলোর নাম বলতে পারবে। শিল্প উপাদানগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে। পোশাকের ডিজাইন, শিল্পনীতির প্রয়োগ সম্পর্কে বলতে পারবে। তাহলে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কী কী বলতে পারবে? পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতিগুলোর নাম বলতে পারবে, শিল্প উপাদানগুলো সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবে, পোশাকের ডিজাইন, শিল্পনীতির প্রয়োগ সম্পর্কে বলতে পারবে। প্রথমে আসি পোশাকের সম্পর্কে একটু জেনে নিই। ভূমিকা সম্পর্কে ব্যক্তিত্ব বিকাশে পোশাকের ভূমিকা অনস্বীকার্য। ব্যক্তিত্ব যদি বিকাশ করা যায়, বিকাশের ক্ষেত্রে পোশাকের ভূমিকা অনস্বীকার্য। ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রত্যেকের উচিত রুচিসম্মত পোশাক পরিচ্ছদ পরিধান করা। যেহেতু পোশাক পরিচ্ছদ দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প, তাই এই শিল্প প্রস্তুত, নির্বাচন ও পরিধানে শিল্প উপাদান ও শিল্পনীতির সুষ্ঠু প্রয়োগে অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাহলে কি ব্যক্তিত্ব প্রকাশে একজন মানুষের বা প্রত্যেকের ব্যক্তিত্ব বিকাশের জন্য পোশাকের ভূমিকা অনস্বীকার্য। ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রত্যেকের উচিত কি রুচিসম্মত পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে। ব্যক্তিত্ব বিকাশের জন্য তাহলে প্রত্যেকের কি উচিত রুচিসম্মত পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে। যেহেতু পোশাক পরিচ্ছদ দৈনন্দিন জীবনের একটি অত্যন্ত কি গুরুত্বপূর্ণ শিল্প, এটি একটা শিল্প, তাই এই শিল্প প্রস্তুত, নির্বাচন ও পরিধানে শিল্প উপাদান ও শিল্পনীতির সুষ্ঠু প্রয়োগে অত্যন্ত সতর্ক থাকতে হবে। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রেও অত্যন্ত সতর্ক থাকতে হবে, যেহেতু পোশাকটা কি তার জীবনে, তার ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রুচিসম্মত পোশাক পরিচ্ছদ পরিধান করতে হবে, যেহেতু কি রুচিসম্মত পোশাক পরিচ্ছদ একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পোশাকের শিল্প উপাদানটা কি? পোশাক তৈরি কারুশিল্পের অন্তর্গত একটি শিল্প। তাহলে পোশাক তৈরি কারুশিল্পের অন্তর্গত একটি শিল্প, এটা একটা শিল্প। পোশাক তৈরি কারুশিল্পটা অন্যান্য শিল্পের নিয়ে এই শিল্প সৃষ্টির ক্ষেত্রেও বহু বছর আগে থেকে কিছু উপাদান ব্যবহৃত হয়ে আছে। তাহলে সে অন্যান্য শিল্পের নিয়েও এই শিল্প সৃষ্টির ক্ষেত্রেও বহু বছর আগে থেকেই কিছু উপাদান ব্যবহৃত হয়ে আসছে। পোশাক শিল্পে যেসব শিল্প উপাদানগুলো ব্যবহৃত হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য কী কী রয়েছে? রং, রেখা। কী কী রয়েছে? রং, রেখা, আকার, জমিন, নকশা।
কি কি? রং, রেখা, আকার, জমিন, নকশা। তাহলে পোশাক তৈরি কারুশিল্প কি একটা শিল্পের অন্তর্গত। অন্যান্য শিল্পের নিয়ে এই শিল্প কি সৃষ্টির ক্ষেত্রে বহু বছর আগে থেকেই কিছু উপাদান ব্যবহৃত হয়ে আসছে। পোশাক শিল্পে যেসব শিল্প উপাদানগুলো ব্যবহৃত হয় তার মধ্যে এগুলো হচ্ছে খুব উল্লেখযোগ্য। একটা হচ্ছে কি, 1 নম্বর রং, রেখা, আকার, জমিন ও নকশা। ব্যবহার উপযোগী সুন্দর ও আকর্ষণীয় পোশাক তৈরির ক্ষেত্রে এই শিল্প উপাদানের যথাযথ প্রয়োগ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিল্পনীতিগুলো হলো, এগুলো হচ্ছে শিল্প নীতি: ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য আর মিল। কি কি? 5টা রয়েছে: ভারসাম্য, সমানুপাত, ছন্দ, প্রাধান্য এবং মিল। প্রথমে এই শিল্প উপাদানগুলো হলো, যে শিল্প উপাদানগুলোর মধ্যে প্রথমটা পেয়েছি রং। রং সম্পর্কে একটু জেনে নিই। আমাদের চারপাশে প্রতিটি বস্তুরই নিজস্ব রং রয়েছে। তাহলে আমাদের চারপাশে প্রতিটি বস্তুর কি রয়েছে? নিজস্ব একটা রং রয়েছে। এই রঙের উৎস প্রাকৃতিক বা কৃত্রিম হতে পারে। তাহলে রঙের উৎস প্রাকৃতিকও হতে পারে, আবার কৃত্রিমও হতে পারে। পোশাক পরিচ্ছদে সুষ্ঠুভাবে রং ব্যবহার করার জন্য বর্ণচক্রের রং সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। তাহলে পোশাক পরিচ্ছদে সুষ্ঠুভাবে রং ব্যবহার করার জন্য পোশাক ব্যবহার করার জন্য সুষ্ঠুভাবে রং ব্যবহার পোশাক পরিচ্ছদে যদি সুষ্ঠুভাবে রং ব্যবহার করা যায়, তাহলে কি ওই পোশাক পরিচ্ছদ রুচিসম্মত পোশাক পরিচ্ছদ হবে। পোশাক পরিচ্ছদ সুষ্ঠুভাবে রং ব্যবহার করার জন্য বর্ণচক্রের রং সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। তাহলে বর্ণচক্রে যে রংগুলো রয়েছে এই রং সম্পর্কে যদি ধারণা থাকা যায়, তাহলে পোশাক পরিচ্ছদের রংটাও কি রুচিসম্মত হতে পারে। রং মূলত 3 প্রকার। তাহলে রং এই শিল্প উপাদানগুলোর মধ্যে প্রধান 1 নম্বর হচ্ছে রং। এই রং হচ্ছে কি 3 প্রকার। 1 নম্বর হচ্ছে মৌলিক রং, 2 হচ্ছে গৌণ রং, আরটা হচ্ছে প্রান্তিক রং। কি কি? মৌলিক রং, গৌণ রং, আর হচ্ছে প্রান্তিক রং। তাহলে মৌলিক রং সম্পর্কে 3টা যেই রং রয়েছে, মৌলিক রং, গৌণ রং, প্রান্তিক রং। মৌলিক রং সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। লাল, হলুদ ও নীল এই 3টি রঙই হচ্ছে মৌলিক রং। কি কি? 3টা রং, লাল, হলুদ ও নীল এই 3টি মৌলিক রঙই হচ্ছে কি? এই 3টি রঙই হচ্ছে মৌলিক রং। মৌলিক বা প্রাথমিক রঙগুলো বিশুদ্ধ রং। মৌলিক বা প্রাথমিক রঙগুলো হচ্ছে কি? বিশুদ্ধ রং। কি কি? 3টা রং, লাল, হলুদ, নীল। কেননা এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না, বরং এদের সংমিশ্রণে অন্যান্য রং সৃষ্টি হয়। তাহলে কেননা এই রঙগুলো সংমিশ্রণে তৈরি হয় না, এই লাল, হলুদ, নীল এগুলো কোনো রঙের সংমিশ্রণে তৈরি হয় না, এগুলো একটা নিজস্ব বিশুদ্ধ রং এবং এদের সংমিশ্রণে অন্যান্য রং সৃষ্টি হয়। এগুলো কোনো রঙের সংমিশ্রণে তৈরি হয় না, বরং কি এই রঙগুলোর সংমিশ্রণে অন্যান্য রং সৃষ্টি হয়। তাহলে মৌলিক রং কয়টি? 3টা। একটা হচ্ছে কি লাল, হলুদ আর নীল। লাল, হলুদ ও নীল এই 3টি রঙই হচ্ছে কি মৌলিক রং। মৌলিক বা প্রাথমিক রঙগুলো বিশুদ্ধ হয়, কেননা এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না। লাল, হলুদ, নীল এগুলো অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না, বরং কি এদের সংমিশ্রণে অন্যান্য রং সৃষ্টি হয়। এরপর আসো 2 নম্বরে গৌণ রং। গৌণ রংটা কি একটু জেনে নিই। লাল, হলুদ ও নীল, লাল, হলুদ ও নীল এগুলো হচ্ছে মৌলিক রং। আর গৌণ রং কি কি? 2টি মৌলিক রঙের মিশ্রণে গৌণ রং তৈরি হয়। তাহলে 2টি মৌলিক রং এর মিশ্রণে গৌণ রং তৈরি হয়, এদেরকে মিশ্র বা মাধ্যমিক বর্ণ বলা হয়। তাহলে গৌণ রংকে কি বলা হয়? আবার এদেরকে মিশ্র বা মাধ্যমিক রঙও বলা হয়। যেমন কি হলুদ,
হলুদ হলুদের সাথে নীল রং যোগ করলে সবুজ রং উৎপন্ন হয়। হলুদের সাথে নীল রং যোগ করলে কি হয়? সবুজ রং। নীল রঙের সাথে লাল রং যোগ করলে বেগুনি রং সৃষ্টি হয়। আবার লালের সাথে হলুদ যোগ করলে তা কি হয়? কমলা রং সৃষ্টি হয়। এগুলো হচ্ছে কি? গৌণ রং। দুটি মৌলিক রঙের মিশ্রণে গৌণ রং তৈরি হয়। দুটি মৌলিক রং। কি কি রং? দুটা মৌলিক রং। হলুদ রং মৌলিক রং হচ্ছে কয়টি? তিনটি। কি কি? লাল, হলুদ, নীল। এই তিনটা রঙের মধ্যে যে কোনো দুটি রং সংমিশ্রণে যে রংটা তৈরি হয় এটা হচ্ছে কি? গৌণ রং। এদেরকে মিশ্র বা মাধ্যমিক রঙও বলা হয়, বর্ণও বলা হয়। যেমন কি হলুদ সাথে নীল রং মিশ্রণ করলে সবুজ রং উৎপন্ন হয়। নীলের সাথে লাল রং যোগ করলে বেগুনি রং তৈরি হয়। লালের সাথে হলুদ রং যোগ করলে কমলা রং তৈরি হয়। এরপর আসে প্রান্তিক রং। প্রান্তিক রংটা কি? মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। প্রান্তিক রংটা কি? মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। মৌলিক রং আমরা যে তিনটা পেয়েছি, লাল, হলুদ, নীল, এই তিনটা রঙের যে কোনো একটার সাথে আবার গৌণ রং, যে কোনো একটা গৌণ রং মিশিয়ে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। যেমন এই হলুদ রঙের সাথে সবুজ রং যোগ করলে হলদে সবুজ হয়। নীল রঙের সাথে সবুজ রং যোগ করলে নীলাভ সবুজ হয়। আবার নীল সাথে বেগুনি রং যোগ করলে নীলা বেগুনি হয়। লালের সাথে বেগুনি রং যোগ করলে লালচে বেগুনি। আর লালের সাথে কমলা রং যোগ করলে লালচে কমলা বর্ণ উৎপন্ন হয়। কমলা সাথে হলুদ বর্ণ যোগ করলে হলদে কমলা বর্ণ তৈরি হয়। এগুলো হচ্ছে কি? প্রান্তিক রং। তাহলে রং কয় ধরনের? রং মূলত তিন প্রকার। একটা হচ্ছে মৌলিক রং, গৌণ রং, আরটা হচ্ছে প্রান্তিক রং। মৌলিক রং, গৌণ রং, প্রান্তিক রং। মৌলিক রং কয়টি? তিনটি। লাল, হলুদ, নীল, এই তিনটি হচ্ছে মৌলিক রং। মৌলিক রংকে আবার বিশুদ্ধ বা প্রাথমিক রং বলা হয়। মৌলিক রং অন্যান্য রঙের সংমিশ্রণে তৈরি হয় না, বরং কি? মৌলিক রঙের সংমিশ্রণে অন্যান্য রং তৈরি হয়। গৌণ রং। দুটি মৌলিক রঙের মিশ্রণে গৌণ রং তৈরি হয়। এদেরকে মিশ্র বা মাধ্যমিক বর্ণ বলা হয়। এদেরকে কি বলা হয়? মিশ্র বা মাধ্যমিক বর্ণ বলা হয়। যেমন কি হলুদের সাথে নীল রং যোগ করলে সবুজ বর্ণ উৎপন্ন হয়। আবার নীলের সাথে লাল বর্ণ যোগ করলে বেগুনি রং উৎপন্ন হয়। আবার লালের সাথে হলুদ রং যোগ করলে কমলা রং উৎপন্ন হয়। এরপর আসে প্রান্তিক রং। সব মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটি গৌণ রং। মৌলিক রঙের সাথে কাছাকাছি যে কোনো একটা গৌণ রং। মৌলিক রং যেমন হলুদ, লাল, নীল, যে কোনো একটা রং নিয়ে ওখানের সাথে ওইটার সাথে ওই রঙের সাথে যদি যে কোনো একটা গৌণ রং মিশানো হয় তাহলে প্রান্তিক রং প্রস্তুত করা হয়। যেমন কি হলুদের সাথে সবুজ রং যোগ করলে হলদে সবুজ রং। আবার নীলের সাথে সবুজ রং যোগ করলে নীলাভ সবুজ। এবং নীলের সাথে বেগুনি রং যোগ করলে নীলাভ বেগুনি। লালের সাথে বেগুনি রং যোগ করলে লালচে বেগুনি। আবার লালের সাথে কমলা রং যোগ করলে লালচে কমলা। আবার যদি কমলার সাথে হলুদ রং যোগ করা হয় তাহলে হলদে কমলা উৎপন্ন হয়। এগুলো হচ্ছে রং। প্রান্তিক রং, গৌণ রং, মৌলিক রং, এই তিনটা রং। রং মূলত তিন প্রকার। এরপর রং। রঙের ভূমিকা। পোশাকে রঙের ভূমিকা কি? রঙের ভূমিকা সুন্দর ব্যক্তিত্ব গঠন করে।
রঙের পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে ব্যক্তিত্বকে যথাযথভাবে বিকশিত করা যায়। তাহলে পোশাকের রং মানানসই যদি রং নির্বাচন করা যায় তাহলে ব্যক্তিত্বকে কীভাবে যথাযথ বিকশিত করা যায়। আবার যে রং মানায় না সে রঙের পোশাক পরলে মানুষকে মলিন দেখায়। তাহলে রং নির্বাচনের ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে, যেহেতু একটা পোশাক মানুষকে কি তার ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতপক্ষে সব রঙই কি কারসাজে, যেহেতু রঙের ভূমিকা ব্যাপক তাই পোশাকের রঙের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তাহলে পোশাকের রঙের প্রতি আমাদের কি থাকতে হবে? সজাগ দৃষ্টি রাখতে হবে। পোশাকের রঙের ভূমিকা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। সুন্দর ব্যক্তিত্ব গঠনের রং প্রভাব বিস্তার করে। সুন্দর ব্যক্তিত্ব গঠনে রং কি করে? প্রভাব বিস্তার করে। যেমন রং চেহারার মধ্যে পরিবর্তন আনতে পারে। পোশাকের রং সঠিকভাবে নির্বাচন করলে সকলকেই ব্যক্তিত্ব সম্পূর্ণ মনে হবে। বয়স, ব্যক্তিত্ব, উপলক্ষ ইত্যাদি অনুসারে পোশাকে উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তির আত্মবিশ্বাস ও সৌন্দর্য বৃদ্ধি পায়। তাহলে রং নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির আত্মবিশ্বাস ও সৌন্দর্য বৃদ্ধি পায়। অন্যদিকে কি পোশাকের ত্রুটিপূর্ণ রং নির্বাচনে সৌন্দর্য ও ব্যক্তিত্বকে কি করে? মলিন করে দিতে পারে। পোশাকের রং নির্বাচন করার সময় তাই কি থাকতে হবে? সতর্ক অবলম্বন করতে হবে। ত্বকের উজ্জ্বলতা প্রদান। হালকা গাঢ় রং গায়ের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। এটা কি? রংটা উজ্জ্বলতা প্রদান, ত্বকের উজ্জ্বলতা প্রদান করে। পরিধানকারীর দেহ ত্বকের উপর পোশাকের রঙের প্রভাব অনেক বেশি, তাই পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে যাতে দেহত্বক বাহ্যিক দৃষ্টিতেও কি আরও উজ্জ্বল হয়ে ওঠে। তাহলে হালকা গাঢ় রং গায়ের উজ্জ্বলতা কি করে? বৃদ্ধিতে সহায়তা করে। আবার গাঢ় রঙের পোশাক ব্যক্তিকে মোটা দেখায়, আবার হালকা রং এর পোশাক ব্যক্তিকে সিমসাম দেখায়। ত্বকের উজ্জ্বলতা প্রদান করে পোশাকের রঙে। যেমন কি পরিধানকারীর দেহ ত্বকের উপর পোশাকের রঙের প্রভাব অনেক বেশি, তাই পোশাকের রং এমনভাবে নির্বাচন করতে হবে যাতে কি দেহত্বক বাহ্যিক দৃষ্টিতে আরও কি হয়ে ওঠে? উজ্জ্বল দেখায়। ত্বকের বর্ণ উজ্জ্বল হলে হালকা বর্ণের অপেক্ষাকৃত অনুজ্জ্বল বর্ণের হলে ত্বকের ক্ষেত্রে কি গাঢ় বর্ণের পোশাক পরা শ্রেয়। তাহলে রং নির্বাচনে খুবই সতর্ক থাকতে হবে। ত্বকের উজ্জ্বলতা প্রদান করে যেহেতু পোশাকের বর্ণ, তাহলে সেই ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে পোশাকের রং নির্বাচনের ক্ষেত্রে। তাহলে ত্বকের বর্ণ উজ্জ্বল হলে কি হয়? হালকা বর্ণের, এবং অপেক্ষাকৃত অনুজ্জ্বল বর্ণের হলে ত্বকের ক্ষেত্রে গাঢ় বর্ণের পোশাক পরা শ্রেয়। গাঢ় রঙের পোশাক ৩ নম্বরে আসো। গাঢ় রঙের পোশাক ব্যক্তিকে মোটা দেখায়, আবার হালকা রঙের পোশাক ব্যক্তিকে সিমসাম দেখায়। যেমন কি রং পরিবর্তনের মাধ্যমে ব্যক্তি বিশেষকে বাহ্যিক দৃষ্টিতে স্থূলকার বা কৃষকার হিসাবে উপস্থাপন করা যায়। আবার দেহাকৃতি বিবেচনা করে পোশাকের রং নির্বাচন করা উচিত। লম্বা ও মধ্যম দেহাকৃতির ব্যক্তিরা কি বয়সের সাথে সঙ্গতি রেখে সব রঙের পোশাকই নির্বাচন করতে হবে। অপেক্ষাকৃত কম উচ্চতা ও কৃষকারী ব্যক্তির জন্য দুটি রং বিশিষ্ট পোশাক উপযুক্ত হবে না। এই ধরনের ব্যক্তিদের কি করতে হবে? হালকা রঙের পোশাকেই কি নির্বাচন করতে হবে, যাতে হালকা রঙের পোশাকেই তাদেরকে কি মানায়। কৃষক বা বাহ্যিক দৃষ্টিতে কমানোর জন্য উজ্জ্বল রঙের পোশাক নির্বাচন করা যেতে পারে। কৃষকায় ব্যক্তি বিপরীত রঙের পোশাকও করতে পারে। স্থূলকায় ব্যক্তিদের গাঢ় রঙের পোশাক পরলে আরও কি দেখাবে? স্থূল দেখাবে। তাই হালকা রঙের পোশাক ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণের নির্বাচন করতে পারে। রঙের বৈচিত্র্য পোশাকের সৌন্দর্য আনয়নে সহায়তা করে। তাহলে 4 নম্বরে কি? রঙের বৈচিত্র্য পোশাকের সৌন্দর্য আনয়নে সহায়তা করে। যেমন কি পোশাকের রং নির্বাচনে প্রাধান্য দিতে হলে উজ্জ্বল বা গাঢ় রং নির্বাচন করা যেতে পারে। যেমন কি যে কোনো পোশাকে গাঢ় রঙের ডিজাইন ব্যবহার
বিপরীত রং ব্যবহার করেও পোশাকের আকর্ষণ বাড়ানো যেতে পারে। তাহলে কোনো পোশাকে গাঢ় রঙের ডিজাইন বিপরীত রং ব্যবহার করেও পোশাকে আকর্ষণ বাড়ানো যেতে পারে। আবার কোনো ব্যক্তি যদি নিজেকে প্রকাশ করতে না চায় তাহলে শীতল বা হালকা বর্ণের পোশাক নির্বাচন করতে পারে। তাহলে কোনো ব্যক্তি যদি নিজেকে প্রকাশ করতে না চায় তাহলে শীতল বা হালকা রঙের পোশাক নির্বাচন করতে পারে। পোশাকের সমন্বয় রক্ষা। রং পোশাকের ডিজাইনের একটি অবিচ্ছেদ্য অংশ, তাই দেহ, ত্বক ও শারীরিক গঠনকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য পোশাকে সন্নিবেশিত বিভিন্ন রঙের সম্পর্ক এমন হওয়া উচিত যাতে সব রঙই মিলে একটি সমন্বয় আভাস পাওয়া যায়। একটি পোশাকে বিভিন্ন রং ব্যবহৃত হলে এক্ষেত্রে পোশাক সমন্বয় রক্ষা করতে হলে দুটি রঙের ব্যবহার এক না হয়ে একটি অপরটির উপর বেশি হওয়া উচিত। যখন দুই রঙের ব্যবহার এক না হয়ে একটি অপরটির হতে বেশি হওয়া উচিত। আবার যখন হালকা রঙের পোশাক নির্বাচন করতে হয় যখন কি হালকা রঙের পোশাক নির্বাচন করতে হয় তখন কি করতে হয়, পোশাকের ছোট ছোট অংশে গাঢ় রং ব্যবহার করা উচিত। এছাড়া কোনো ব্যক্তির জন্য যে কোনো রং মানানসই হবে পোশাকে সে রং দিয়ে প্রাধান্য সৃষ্টি করা যেতে পারে। এছাড়া কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি বলতে কোনো ব্যক্তির জন্য যদি যে রং মানানসই হবে পোশাকে সে রং দিয়ে কি করতে হবে, প্রাধান্য সৃষ্টি করা যেতে পারে। এবার আসো রেখার ভূমিকা। প্রথমে একটু জেনে নিই পোশাকে রেখার প্রভাব। পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটি শক্তিশালী শিল্প উপাদান। তাহলে পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা একটি শক্তিশালী শিল্প উপাদান। কতগুলো রেখার সমন্বয়ে একটি পোশাকের আকৃতি গড়ে ওঠে। পোশাকের নকশায় রেখার বৈচিত্র্যময় বিন্যাসের ফলে পরিধানকারীকে কখনো লম্বা, কখনো খর্বকার, কখনো স্থূল, আবার কখনো কৃশকায় মনে হয়। পোশাকের নকশায় রেখার সুষ্ঠু বিন্যাসের মাধ্যমে দেহের ছোটখাটো ত্রুটি গোপন করা যায়। রেখা মূলত দুই প্রকার, খাড়া রেখা আরটা হচ্ছে কি বক্ররেখা। এছাড়া রেখার গতিপথের উপর নির্ভর করে রেখাকে আবার 6 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে খাড়া রেখা, 2 সমান্তরাল রেখা, কোণাকুণি রেখা, বক্ররেখা, তির্যক রেখা এবং ভগ্ন রেখা। এবার আসো রেখার ভূমিকা, কি ভূমিকা পালন করে। রেখা বিভিন্ন রকমের হয়। এটা হচ্ছে লম্বা রেখা, তির্যক রেখা, আড়াআড়ি রেখা। খাড়া রেখা, আড়াআড়ি রেখা, লম্বা রেখা, তির্যক রেখা, কোণাকুণি রেখা, ভগ্ন রেখা। আড়াআড়ি রেখার পোশাকে লম্বা ব্যক্তিকে কিছুটা কম লম্বা দেখায়। তির্যক রেখার পোশাক খাটো ব্যক্তিকে মধ্যম আকৃতির দেখায়। তাহলে রেখার কি ভূমিকা রয়েছে, 4টা ভূমিকা পালন করে। একটা হচ্ছে রেখা বিভিন্ন রকমের হয়, লম্বা রেখা, তির্যক রেখা, আড়াআড়ি রেখা। লম্বা রেখার পোশাকে খাটো ব্যক্তিকে লম্বা দেখা যায়। আড়াআড়ি রেখার পোশাকে লম্বা ব্যক্তিকে কিছুটা কম লম্বা দেখায়। তির্যক রেখার পোশাক খাটো ব্যক্তিকে মধ্যম আকৃতির দেখায়। এরপর আসো আকার সম্পর্কে আকার আকৃতি সম্পর্কে একটু জেনে নিই। আকৃতি বা আকারের ভূমিকা। বি আকৃতির জামায় গলায় কম স্বাস্থ্যবান মুখকে ভরাট দেখায়। কি ভূমিকা পালন করে আকারে। গোলাকৃতির গলা স্বাস্থ্যবান ব্যক্তিকে আরো স্বাস্থ্যবান দেখায়। বেন গলার ড্রেসে যে কোনো ব্যক্তিকে মার্জিত লাগে। গোলাকৃতি ড্রেস যে কোনো মেয়েকে অল্পতে মানায়।
এখানে যে বিভিন্ন গলার ডিজাইন দেওয়া আছে, এইখানে গোলাকৃতি, ত্রিভুজ আকৃতি। তার দেহের সৌন্দর্য ফুটিয়ে তুলতে পরিচ্ছদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। যে পরিচ্ছদ ব্যক্তিত্ব ও দেহের সৌন্দর্যকে কি করে ছাপিয়ে নেতিবাচকভাবে উপস্থাপন করে, সেই পরিচ্ছদ যত মূল্যবান হোক না কেন তা বর্জনীয় হবে। আর ব্যক্তিত্বের সঠিক বিকাশের জন্য প্রত্যেকের উচিত নিজেকে জানা। তাহলে আকারের কি ভূমিকা রয়েছে? বি আকৃতির জামার গলায় কম স্বাস্থ্যবান মুখকে ভরাট দেখায়। গোলাকৃতির গলা স্বাস্থ্যবান ব্যক্তিকে আরও স্বাস্থ্যবান দেখায়। বেনান কলারের গলার ড্রেসে যে কোনো ব্যক্তিকে মার্জিত লাগে। গোলাকৃতির ড্রেস যে কোনো মেয়েকে অল্পতে মানায়। এরপরে আসলে জমিনের প্রভাব। কাপড়ের কি ভূমিকা রয়েছে এর আগে একটু জেনে নিই জমিন সম্পর্কে। পোশাকের জমিনের প্রভাব। কাপড়ের জমিন নানা ধরনের হয়। পশমি বস্ত্র নরম, রেশমি কাপড় দেখতে উজ্জ্বল, শাটিন বস্ত্র চকচকে এবং সুতি বস্ত্র দৃঢ় প্রকৃতির হয়। সুতি, রেশমি, পশমি ছাড়াও তসর, এন্ডি, ওভান্ডি ইত্যাদি কাপড়ে অনেক কি দেখা যায়? জমিন দেখা যায়। বস্ত্রের জমিনে ভিন্নতার জন্য প্রতিটি পোশাক ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন হয়। যেমন কি নরম, মধ্যম, দৃঢ়, ওজনে ভারী, চকচকে, নিষ্প্রভ ইত্যাদি। জমিনের সুষ্ঠু ব্যবহার করে ব্যক্তি নিজেকে কি করে? কাঙ্ক্ষিত পর্যায়ে উপস্থাপন করতে পারে। জার্সি, শিফন ইত্যাদি নরম প্রকৃতির কাপড়। এইসব কাপড়ের পোশাক শরীরের সাথে কি সেটে থাকে এবং পরিধানে কি হয়? আরাম হয়। মধ্যম ধরনের দৃঢ় প্রকৃতির কাপড়, যেমন কি ডেনিম কাপড় শরীরের সাথে বেশি সেটে থাকে না এবং কি আরামদায়ক, কিন্তু এগুলো কি হয়? আরামদায়ক হয়। এরপর আসো জমিনের ভূমিকা। কি ভূমিকা? চারটা ভূমিকা পালন করে। এটা হচ্ছে পোশাকের জমিন খসখসে হলে পরতে আরাম অনুভূত হয় না। জমিনের কাজ যদি কাপড়ের স্থায়িত্ব থেকে বেশি হয় তবে শ্রম বৃথা হয়। পোশাকের জমিন যদি হালকা রং আর পাড় যদি গাঢ় হয় তবে মানানসইও হয়। জমিনের স্পর্শানুভূতি যদি আরামপ্রদ হয় তবে তা পরিধানও কি হবে? আরামদায়ক লাগবে। যদি দৃঢ় প্রকৃতির হয়, যেমন কি ট্যাপেটা এ জাতীয় কাপড়ের পরিধানকারীর বাহ্যিক দৃষ্টিতে কি দেখায়? স্থূল দেখায়। ভারী জমিনের পশমি কাপড়ে আপাত দৃষ্টিতে দেহাকৃতি কি দেখায়? বড় দেখায়। যদি জমিনটা ভারী হয় কাপড়ের জমিনে, বিশেষ ক্ষেত্রে পশমি কাপড়ে এই ধরনের হয়। পশমি কাপড়ের জমিন যদি ভারী হয় তাহলে আপাত দৃষ্টিতে দেহাকৃতি কি দেখায়? বড় দেখায়। ফানেল বা ডেনিম প্রকৃতির নিষ্প্রভ জমিনের কাপড় বেশি আলো শোষণ করে, তাই এরূপ কাপড়ের ব্যক্তিকে ছোট দেখায়। বয়স্ক স্থূল মানুষের জন্য এইরূপ বস্ত্র কি উপযোগী। চকচকে কাপড়ে আলোর প্রতিফলন হয় বলে পরিধানকারীকে বড় দেখায়। তাহলে চকচকে কাপড়ে আলোর প্রতিফলন বেশি হয় বলে পরিধানকারীকে কিরকম দেখায়? বড় দেখায়। যেমন কি শাটিন, মার্সেরাইজ করা সুতির বস্ত্র ইত্যাদি। যেসব কাপড়ে ধাতব তন্তুর কাজ থাকে সেগুলো জমিনও কি চকচকে হয়। লম্বা, কৃশ ও অল্প বয়সীদের জন্য এমন জমিন কি মানানসই। তাহলে লম্বা, কৃশ ও অল্প বয়সীদের জন্য এমন জমিন কি অনেক মানানসই। তাহলে জমিনের কি ভূমিকা রয়েছে? পোশাকের জমিন খসখসে হলে পরতে আরাম অনুভূত হয় না। জমিনের কাজ যদি কাপড়ের স্থায়িত্ব থেকে বেশি হয় তবে শ্রম কি হবে? বৃথা যাবে।
পোশাকের জমিন যদি হালকা রং আর গাঢ় যদি পাড় যদি গাঢ় হয় তবে মানানসইও হয়। জমিনের স্পর্শানুভূতি যদি আরামপ্রদ হয় তবে তা পরিধানেও আরাম লাগবে। যদি কাপড় যদি দৃঢ় প্রকৃতির হয়, যেমন কি কাপড় ট্যাপাটা জাতীয় কাপড়ে পরিধানকারী বাহ্যিক দৃষ্টিতে কি হবে, স্থূল দেখাবে। বাড়ি জমিনের পশমি কাপড়ে বা দৃষ্টিতে আকৃতি কি দেখাবে, বড় দেখায়। ফানেল আকৃতি যেমন কি ফানেল বা ডেনিম প্রকৃতির নিষ্প্রভ জমিনের কাপড় বেশি আলো শোষণ করে, ফলে কাপড় ব্যক্তিকে ছোট দেখায়। বয়স্ক স্থূল মানুষের জন্য এইরূপ বস্ত্র উপযোগী। চকচকে কাপড়ে আলোর প্রতিফলন হয় বলে পরিধানকারীকে বড় দেখায়, যেমন কি শাটিন, মার্সেরাইজ করা সুতির বস্ত্র ইত্যাদি। যেসব কাপড়ে ধাতব তন্তুর কাজ থাকে সেগুলো জমিনেও চকচকে হয়। লম্বা কৃষ ও অল্প বয়সীদের জন্য এমন জমিন মানানসই। তাহলে আজকে আমরা কি পড়েছি? শিল্প উপাদানগুলো সম্পর্কে জেনেছি। কি উপাদান রয়েছে? রং, রেখা, আকার, জমিন, নকশা। রং, রেখা, আকার, জমিন ও নকশা। তাহলে প্রথমে রং সম্পর্কে জেনেছি। রং আমাদের চারপাশে কি প্রতিটি বস্তুর নিজস্ব একটা রং রয়েছে। এই রং মূলত কয় প্রকার? 3 প্রকার। মৌলিক রং, গৌণ রং, আরটা হচ্ছে প্রান্তিক রং। মৌলিক রং সম্পর্কে জেনেছি, গৌণ রং সম্পর্কে জেনেছি, প্রান্তিক রং সম্পর্কে জেনেছি। এরপর আমরা রঙের ভূমিকা সম্পর্কে জেনেছি। কি ভূমিকা পালন করে? 4টা ভূমিকা পালন করে। এরপর রেখা সম্পর্কে জেনেছি, রেখার ভূমিকা সম্পর্কে জেনেছি। এরপর আকারের ভূমিকা সম্পর্কে জেনেছি। আকারের ভূমিকা কি ভূমিকা পালন করে? 4টা ভূমিকা পালন করে। এরপর জমিনের ভূমিকা সম্পর্কে জেনেছি। পোশাকের জমিন খসখস হলে পড়তে আরাম অনুভূত হয় না। যেমন জমিনের কাজ যদি কাপড়ের স্থায়িত্ব থেকে বেশি হয় তবে শ্রম বৃথা হয়। পোশাকের জমিন যদি হালকা রং আর পাড় যদি গাঢ় হয় তবে মানানসই হয়। জমিনের স্পর্শানুভূতি যদি আরামপ্রদ হয় তবে তা পরিধানেও আরাম লাগবে। জমিনের ভূমিকা সম্পর্কে জেনেছি। তাহলে আজকে এখানে ক্লাস শেষ করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।